আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আশা করি আপনি আমাকে শুনতেও পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। শরীফ ভাই, আমি একটা ছোট প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে প্রথমে কথা বলতে চাই। সে প্রসঙ্গটা হলো, আজকে আমরা দেখলাম যে ঢাকা শহরে বেশ যানজট হয়েছিল, একটা সমাবেশের ঘোষণাও ছিল। সেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ইসরায়েলিদের আক্রমণ এবং নৃশংস অত্যাচার, এই সমস্ত বিষয়ে একটা ইসলামপন্থী সংগঠন, এই যে আহলে সুন্নাত অনুসারীদের একটা সংগঠন, তাদের একটা সমাবেশ সারা দেশ থেকে এসেছিল, বেশ লোক সমাগম হয়েছিল। ঠিক এরকম একটা মানে আয়োজন কিছুদিন আগে আমরা দেখেছিলাম। বিভিন্ন সংগঠন, ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের মাওলানা আজহারি সাহেব, ওনাদের নেতৃত্বে ওখানে হাসনাত আবদুল্লাহকেও দেখেছিলাম আমরা, তারাও করেছিল। বাট সেই অনুষ্ঠানটাকে যেরকম মানে ব্যাপকভাবে জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হলো, এটাকে যেন তার কিছুই করা হলো না। এবং আমি এই অনুষ্ঠানটার, প্রোগ্রামটার যে মানে এই ঘটনাটা যে ঘটেছে, এটাই আমি খুঁজে পেলাম না আমাদের মানে কনভেনশনাল কোনো মিডিয়াতে। তো এই বিষয়টা কেন আসলে, তো লোকজন হয়েছিল কিন্তু তার প্রচার নেই কেন? এটা কি কোনো মিডিয়া কি এটাকে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাক আউট করে দিল, নাকি সরকারের এখানে কোনো ভূমিকা আছে, নাকি এরা মাজারপন্থী এই জন্য হলো? কি মূল ঘটনাটা আসলে কি বলে আপনার বিশ্লেষণ মনে হয়? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আজকে সোশ্যাল মিডিয়াতে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা নানা জায়গা থেকে এসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মূলত বাংলাদেশের সুন্নি মতাদর্শে বিশ্বাসীদের একটা প্ল্যাটফর্ম, এবং মূলত মাজার কেন্দ্রিক যে ধরনের ধর্মীয় তৎপরতাগুলো এরা তাদের জি। রিপ্রেজেন্ট করে। আপনি তুলনা করেছেন যে এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের পক্ষে একটা বিশাল সমাবেশ হয়েছে, এবং সেই সমাবেশ ঘিরে আমাদের মেইন স্ট্রিমের মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যে ধরনের হাইপ তোলা হয়েছিল এবং বিপুল মানুষের অংশগ্রহণটাকে যেভাবে ফোকাস করা হয়েছে, আজকের ঘটনায় তার একটা পার্থক্য দেখা গেল। কেন? তার আগে আপনাকে একটু আরো দুটো তথ্য দিই। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটা করতে চেয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। এবং মনে থাকার কথা, বিএনপির একটা সমাবেশ প্রথম মিরপুর, তারপরে গোলাপবাগ মাঠ, বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে করা যাবে কি যাবে না, এই যে ধরনের পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের সময় যে আচরণটি করা হয়েছিল, আহলে সুন্নাতের সাথে প্রায় একই আচরণ করা হয়েছে। তাদেরকে একাধিকবার স্পট পরিবর্তন করা হয়েছে। গতকালকে রাত পর্যন্ত তারা জানতেন যে তাদের সমাবেশটি করতে হবে গোলাপবাগ মাঠে। এরপরে গভীর রাতে তাদেরকে বলা হয়েছে প্রেস ক্লাবের সামনে তোমরা করতে পারবে, এবং 16টি শর্ত দেওয়া হয়েছে। আমি পুলিশের আচরণের মধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সময়ে বিএনপি বা বিরোধী দলের সভা সমাবেশে যেমনি ভাবে পুলিশ আচরণটা করত, শর্তের শৃঙ্খলে সমাবেশগুলোকে বন্দি করতে চাইতো, একই ধরনের ঘটনা এবারও ঘটেছে। এটি হচ্ছে পুলিশের জায়গা। সেকেন্ড জায়গাটা হচ্ছে, পুলিশের এই সিদ্ধান্তটি দেওয়ার ক্ষেত্রে একটা স্ববিরোধিতা আছে। আপনি জানেন, প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ করেছে, এবং এই সমাবেশ একদিকে পল্টন, অন্যদিকে মৎস্য ভবন, অর্থাৎ ঢাকা শহরের প্রাণ কেন্দ্র বলতে আমরা যে জায়গাটা বুঝি, সেই জায়গাটাকে অকুপাই করে তাদেরকে সমাবেশটা করতে দেওয়া হয়েছে। অথচ এই মহানগর পুলিশ কমিশনার আজ থেকে কয়েকদিন আগে তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ঢাকার শাহবাগ অথবা যান চলাচল করে যে স্পটগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে যাতে সভা সমাবেশ করা যায়। বলা যেতে পারে যে আজকে তো শনিবার, শনিবারের পরেও আপনি জানেন যে ওই অঞ্চলটায় বিপুল সংখ্যক মানুষ, শুধু সরকারি অফিস বন্ধ থাকে, সচিবালয়, কিন্তু এর বাইরে যারা চলাফেরা করেন ওই স্পটটাকে, ওই রুটটাকে যারা ব্যবহার করেন, তাদেরকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। এই ঘটনার ভেতর থেকে দুটো জিনিস পাওয়া গেল।
পুলিশের কাছ থেকে। এক হচ্ছে, আওয়ামী লীগের সময় পুলিশের মাথায় বিরোধী দলকে নিয়ন্ত্রণ করার জন্য যে ভূত ছিল সেই ভূত পুলিশের ঘাট থেকে যায়নি। দ্বিতীয়ত, পুলিশ এক এক জায়গায় এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। কেউ কে বলছে তুমি রাস্তা বন্ধ করে সমাবেশ করো না, মানুষের দুর্ভোগ হয়। আবার কেউ কে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে জায়গা না দিয়ে তাদেরকে এই যে রাস্তার উপরে সমাবেশ করার জন্য অনুরোধ করছে, নির্দেশ দিচ্ছে। আর সরকারের পক্ষ থেকে একটা চিত্র দেখা গেল যে সরকার স্পেসিফিক কোন মতাদর্শকে ওন করে অথবা প্যাট্রোনাইজ। যারা এই অনুষ্ঠানটি সমাবেশটির আয়োজন করেছেন, আপনি বলেছেন যে তারা মাজার অনুসারী। এই সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জায়গায় প্রায় ৮৬টি মাজারে আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, নানা রকমের নাশকতা করা হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে কোন কোন উপদেষ্টাও তিতি বিরক্ত হয়ে উষ্মা প্রকাশ করেছেন, আইনের মুখোমুখি দাঁড় করানোর কথা বলেছেন, কিন্তু তারা সেই আইনের প্রয়োগটা এখানে করতে পারেননি। প্রায় ৮৭-৮৮টি মাজারে আক্রমণ করা হলেও ২০ থেকে ২৫ জনকে তারা গ্রেপ্তার করেছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ফিলিস্তিন ইস্যুতেও সরকার প্রতিবাদের জায়গাটিতে কারো প্রতি অনুরাগ অথবা কারো প্রতি বিরাগের বশবর্তী হয়েছে। এই জায়গাটায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে একটা এক ধরনের প্রচারণার মধ্যে আনার চেষ্টা করা হয়েছিল যে এরা আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করছে, তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে রাস্তায় নামার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি তাদের দাবিগুলো দেখেন, তারা এই সমাবেশ থেকে 5টি দাবি তুলেছে এবং 6টি করণীয় বিষয় তুলেছেন। তার মধ্যে খুবই স্পষ্ট ভাষায় দুটো জায়গায় গত গণ আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দ্বারা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার চেয়েছেন এবং তারা যাতে মানুষের উপরে দমন পীড়ন চালানোর জন্য নতুন কোনো স্পেস খুঁজে না পান সেই বিষয়ে মানুষকে সতর্ক করেছেন। সুতরাং তারা তাদের জায়গাটা স্পষ্ট করলেও তাদেরকে একটা সন্দেহের বশে এত সংখ্যক মানুষকে যেভাবে কষ্ট দেওয়া হলো, সরকার এটি না করলেও পারত। সংবিধান অনুযায়ী কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আপনি সিদ্ধান্ত যদি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি শপথ ভঙ্গ করছেন। এই দৃষ্টিতে আপনি বলতে পারেন আজকে আহলে সুন্নাতের সাথে যেটা করা হয়েছে সরকারের সেই যে শপথ ভঙ্গের সুনির্দিষ্ট সুস্পষ্ট উদাহরণ। জি, আপনি এই যে কথাটা বললেন যে এই সরকার যদিও এটা নির্দলীয় এবং সকলের প্রতি একই দৃষ্টিতে তাকাবে, সেক্ষেত্রে আপনার একটু মানে সন্দেহের কথা আমরা শুনতে পেলাম। এবং আহলে সুন্নাতের সমাবেশ নিয়ে পুলিশের আচরণে আপনি আওয়ামী শাসন আমলের ছায়া দেখতে পাচ্ছেন যেন। তো এটা তো আমাদের জন্য খুব একটা ভালো কিছু নয়। কিন্তু আমরা বিপরীত দিকে আমরা এটাও দেখছি যে যে দলের এখনো নিবন্ধনই হয়নি এবং যে দল ক্রম হ্রাসমান অবস্থায় চলে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, যার অবস্থান এই আপনি এনসিপি, তার ব্যাপারে কিন্তু সরকারের যে অনুরাগ, সরকারের যে পক্ষপাতমূলক আচরণ, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। যাই হোক, আমি তবুও আপনাকে এই এনসিপি নিয়ে একটা প্রশ্ন করতে চাই। এক সময় তো যখন এই দলটা প্রথম গঠিত হয় অথবা গঠন হবে হবে বলছে, তখন কিন্তু এই দল নিয়ে অনেকের মধ্যে এক ধরনের আশাবাদ আমরা দেখেছি। সাধারণ মানুষের মধ্যেও আশাবাদ ছিল যে হয়তো এই তরুণ ছাত্ররা কিছুটা করতে পারবে। এখন আমি যার সঙ্গে আলাপ করি, সবাই যেন এই দলটার ভবিষ্যৎ নিয়ে হতাশ। এর মধ্যে আহ দেখছি যে একসময় যারা এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত প্রচার করতে ভালোবাসতো, তারাও যেন বলতে শুরু করেছেন তারা এই দলের সঙ্গে আগামীতে নাও থাকতে পারেন। যেটা একটু আগে আপনি আমাকে বলছিলেন যে আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইন্টারভিউ নাকি আপনি সেই ধরনের একটা ইঙ্গিত পেয়েছেন। তো এটা আসলে আপনার মানে আসলে কি তাই মনে হচ্ছে এই দলটা কি আসলে মানে ধীরে ধীরে মানুষের মন থেকে উঠে যাচ্ছে? ধন্যবাদ। প্রথমত, গত কয়েকদিন ধরে আপনি দেখছেন সোশ্যাল মিডিয়াতে ট্রল হচ্ছে যে আমাদের এখানে এই নতুন বাস্তবতায় রাজনৈতিক দল খোলার একটা প্রবণতা এখানে দেখছি। এবং ছোট ছোট পাড়া মহল্লায় মেলার সময় যেভাবে দোকান খোলার একটা প্রবণতা ছিল, 200 টাকা পুঁজি নিয়ে বন্ধু বান্ধব একটু চানাচুর চকলেটের দোকান খোলা,
এখন হয়ে গেছে রাজনৈতিক দল এইভাবে খোলাটা বেশ সহজ একটা বিষয় হয়ে গেছে। এবং একটু ঠাট্টাও দেখা যাচ্ছে। আপনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে একেবারে স্যুট কোট পরা লোকজন গিয়ে বলছেন, আমরা সোসাইটির মধ্যে বৈষম্য দূর করব, আমরা সমাজের মধ্যে একটা ইনক্লুসিভ জায়গা তৈরি করব যেখানে লুঙ্গি পরা কোনো মানুষের প্রবেশাধিকার নেই ড্রেস কোডের কারণে। নতুন একটা দল, বিশেষ করে আপনি এনসিপির কথা বলছেন, আমি শুরু থেকে এখন পর্যন্ত এনসিপির সফলতা চাই এই কারণে যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করা তরুণ একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, যেটা এর আগের আমাদের কতগুলো শিক্ষা আছে। 111-এর সময় কিংস পার্টি এবং বাংলাদেশের বেশ পরিচিত ফিগারগুলো অনেকেই বড় বড় দল থেকে বেরিয়ে এসে কিংস পার্টি শুরু করেছিল, কিন্তু এখানে দেখা গেছে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের তরুণ যারা গত গণ আন্দোলনে প্রথম কাতারে ছিলেন, ঝুঁকি নিয়েছেন, তারা একটা দল গঠন করেছেন। আমি এই দলের সফলতা কামনা করি, কিন্তু বাস্তবতা এবং সফলতা তো এক জিনিস না। আমরা সবাই সফলতা কামনা করলেও পরিস্থিতি যদি অনুকূল না হয় তাহলে কি তারা দাঁড়াতে পারবেন ওই সফলতা কামনার ভেতর থেকে? আমার কাছে সেটি মনে হয় না। ইতিমধ্যে এই তরুণরা কতগুলো জায়গায় ভুল করে ফেলেছে। প্রথম থেকেই তাদের যেটা করা উচিত ছিল, সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা কি এটা স্পষ্ট করা উচিত ছিল। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন তিনি ছাত্রদের প্রতিনিধি হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এবং এর ভেতর থেকে এই ছাত্ররা তারা একটা স্পৃহা পেয়েছিল যে সরকার তাদের কথা অনুযায়ী চলবে এবং সরকার এখন পর্যন্ত চলছে। এই স্পৃহার জায়গা থেকে তারা যে সর্বনাশটা করেছে, প্রশাসনের উপরে তারা খবরদারি প্রতিষ্ঠা করতে গেছে, এবং এই খবরদারি প্রতিষ্ঠা করার কারণে তাদের একটা বিরাট অংশ নানা রকমের অনৈতিক অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। আমাদের দেশটা অনেক ছোট, কেউ কিছু করলে সেটি কিন্তু গোপন থাকে না, খুব মানুষের সামনে দ্রুত পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া। আমাদের মিডিয়াগুলো যদিও ভীত শঙ্কিত, এবং সেই কারণে আপনি দেখবেন মিডিয়াগুলোতে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত প্রাচীন রাজনৈতিক দলগুলোকে টেলিভিশনের টক শো গুলোতে তাদেরকে না ডাকলেও আপনি এনসিপির একজন অতিথি কিন্তু প্রত্যেকটি জায়গায় পাবেন। দুজন অতিথিও যদি থাকে তার মধ্যে একজন এনসিপি, কারণ এনসিপি কে মিডিয়াগুলো ট্রিট করছে এটি রাজার দল, এটি সরকারি দল হিসাবে। এই ছাত্রদের উচিত ছিল প্রথমত এইভাবে সকালে সচিবালয়, অথবা সকালে এলজিইডি, অথবা সকালে স্বাস্থ্য ভবন, বিকাল বেলায় মিডিয়া, এই জায়গাটাকে পরিহার করে তারা যদি মানুষের কাছে যেতেন, গ্রামে যদি যেতেন, বিভিন্ন অঞ্চল ভাগ করে যেতেন, তাহলে তাদের পক্ষে একটা ইতিবাচক ধারা তৈরি করা সম্ভব ছিল। আমি উদাহরণ হিসাবে বলি, দই, দুধ তৈরি করার পর আপনি যখন দই পাতার জন্য রেখে দেবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটাকে কিন্তু স্পর্শ করা যায় না, তাহলে দইটা কিন্তু হয় না, দইটা জমে না। এদের রাজনীতির ভুল যেটা আমি দেখছি, এরা দুধ জাল দিয়েছে ঠিক মতো, ঠিক টেম্পারেচারও ছিল, কিন্তু যখন দইটা পেতেছে, দই হওয়ার আগেই তারা সেখানে একটা নাড়া দিয়ে এটাকে এমন জায়গায় নিয়ে গেছে, আমি ওই যে শত শুভাকাম শুভকামনা জানানোর পরেও আমি এদের কোনো সম্ভাবনা দেখছি না। এবং আমার ধারণা এই দলটি কি টিকে থাকবে? মিডিয়া একটা পর্যন্ত ভয়ের কারণে, ভীতির কারণে, সরকারের প্রতি দুর্বলতার কারণে হয়তো এটাকে একটা পর্যায় পর্যন্ত আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখবেন। এবং আপনি খেয়াল করবেন যে এখানে একটা বেসিক প্রশ্ন এসেছে যে আমাদের এই যে সংস্কারের যে জায়গাটি, একটা রাজনৈতিক দল কেবলমাত্র গ্রামের প্রান্তিক মানুষ, শহরের গরিব মানুষের ইস্যুগুলোকে বাইরে রেখে আপনার শহরের শিক্ষিত মানুষের শুধু এজেন্ডাগুলোকে অ্যাড্রেস করে আসলে টিকে থাকা যায় না। আপনি যে প্রশ্নটি জিজ্ঞেস করেছেন একজন উপদেষ্টার ইন্টারভিউ, আমার ধারণা সময় যত যাবে এই দলটি যেভাবে মানুষের কাছে তার আবেগ হারিয়ে ফেলছে, উপযোগিতা হারিয়ে ফেলছে, সম্ভাবনা হারিয়ে ফেলছে, এবং সেই কারণে এদের ভেতর থেকে অনেকেই হয়তো চেষ্টা করবে যে ভবিষ্যতে রাজনীতির কোন জায়গাটায় যায়। এবং এরা প্রতিনিয়ত যেভাবে বিতর্কে জড়াচ্ছে, এত দামি দামি গাড়ি, এটা কি এদের প্রয়োজন? আমার ধারণা তারা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা
দীর্ঘদিনের অতৃপ্তি ক্ষমতার স্বাদের মধ্য দিয়ে তৃপ্ত করতে চাইছে। আমরাও যখন ছাত্র আন্দোলন করেছি কামাল ভাই, আমার এখনো মনে আছে আমরা টাকার অভাবে বাস স্ট্যান্ডে গিয়ে দর কষাকষি করতাম। রাজশাহীতে যাব, আমার কাছে 250 টাকা আছে, আপনি 200 টাকা নিয়ে আমাকে একটা টিকিট দেন। ছোট ছাত্রনেতা ছিলাম না, মোটামুটি অনেকেই চিনত। কিন্তু এদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে, আমাদের কাছে ওইটা কিন্তু মজা লাগতো। এত কষ্ট করে যাচ্ছি, হয়তো ওই যে বালাসী ঘাটে গিয়ে বা যমুনা ঘাটে গিয়ে রুটি খাচ্ছি, একটা ডিম খাচ্ছি। কিন্তু এদের মধ্যে বিলাসী প্রবণতাটা বেশি। পুলিশের হেলিকপ্টারে যেতে হবে, তারপরে সাত খোলা গাড়িতে যেতে হবে, তারপরে কোটি টাকার গাড়িতে চড়তে হবে, বিলাসী অফিসে বসতে হবে। এই যে দীর্ঘদিনের যে অতৃপ্তি, আমার ধারণা বিলাসী জীবনের অতৃপ্তি মেটাতে গিয়ে তারা একটা দলের সম্ভাবনাটাকে নষ্ট করে। জি, আমরা আসলে একটু দেশের বাইরের দিকে যেতে চাই, ঠিক বাইরেও নয়। এই যে কাশ্মীরের যে ঘটনার যে সেটাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধংদেহী একটা ভাব আমরা দেখছি, পরস্পরের সঙ্গে চুক্তি বাতিল করা, গোলাগুলি তো অলরেডি শুরু হয়ে গেছে কোনো কোনো সীমান্তে। এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা কাশ্মীর আমাদের দেশ থেকে অনেক দূরে, কিন্তু তারপরেও ভারত পাকিস্তানের এই যে দ্বন্দ্ব, এই যে পরস্পরের মুখোমুখি অবস্থান, এটা কি আমাদের দেশকে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে না? এবং যদি পারে, সেক্ষেত্রে আমাদের ভূমিকা আসলে কি হওয়া উচিত? ধন্যবাদ। আপনার বাড়ির পাশের বাড়িতে প্রতিদিন যদি ঝগড়া হয়, আমি সংঘাত সহিংসতার কথা বলি না, আপনি কোনো না কোনো ভাবে কিন্তু ডিস্টার্ব হন। যে দুটো দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং যে দুটো দেশ যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে, যদিও তাদের মধ্যে যুদ্ধ হবে কিনা এটি নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে, তারপরেও যদিও যুদ্ধটা হয়, তাহলে অবশ্যই তার একটা প্রভাব আমাদের এখানে পড়বে। আমাদের রাজনীতিতে পড়বে, আমাদের অর্থনীতিতে পড়বে, আমাদের সমাজ ব্যবস্থায় পড়বে, আমাদের মনস্তত্ত্বে পড়বে। দুটো দেশই কিন্তু সার্কভুক্ত দেশ, এবং দুটো দেশের সঙ্গেই আমাদের কিন্তু অর্থনৈতিক একটা সম্পর্ক আছে, বাণিজ্য আছে। সুতরাং আমাদের একটা কাছের প্রতিবেশী আর একটা দূরের প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, অবশ্যই আমরা কতগুলো পরিস্থিতির মুখোমুখি হব। এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সব থেকে বেশি সংকটের মুখে পড়ব নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। ভারতের সাথে আমাদের একটা দীর্ঘ সীমান্ত আছে। সুতরাং এই জায়গাটায় একটা দেশ যখন যুদ্ধে আক্রান্ত হয়, তখন একটা পর্যায়ে কিন্তু তারা সীমান্ত বন্ধ করে দেয়। আমাদের অনেকগুলো বাণিজ্যিক সম্পর্ক আছে তাদের সঙ্গে, আমদানিও আছে, রপ্তানিও আছে। সুতরাং আমাদের এখানে যে কমোডিটি গুলোর জন্য আমরা তাদের উপরে নির্ভরশীল, এর ভেতর থেকে একটা সংকটে পড়তে পারি। পাকিস্তানের সাথে আমাদের একটা বাণিজ্যিক দ্বার উন্মোচিত হচ্ছে, আমদানি রপ্তানি বাড়ছে, সেখানেও সংকটে আমরা পড়তে পারি। আর নিরাপত্তা ইস্যুটা মারাত্মক আকার ধারণ করতে পারে, যে মতাদর্শকে ভিত্তি করে সেখানে এই যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এই ধরনের মতাদর্শ আমাদের এখানে অনেকেই ধারণ করেন। সুতরাং সহায়ক পরিবেশ থাকলে তাদের মধ্যেও একটা প্রণোদনা উন্মাদনা তৈরি হবে। আমি সরকারের জায়গা থেকে যেটা বলতে পারি, যে আমাদের দুটো পরমাণু শক্তি সম্পন্ন দেশ, যদিও ইতিমধ্যে অনেকগুলো দেশ আগ্রহ প্রকাশ করেছে তাদের এই টেনশনটা রিডিউস করার জন্য, ভূমিকা রাখার জন্য, আমি মনে করি যে বাংলাদেশের যদি সেই সুযোগটা থাকে, অবশ্যই সেই সুযোগটাকে ব্যবহার করা দরকার। বাংলাদেশ কোনো ভূমিকা রাখতে পারে কিনা। একই সঙ্গে আমি কথা শেষ করব, আমাদের মিডিয়াতে আজকে সকাল থেকে কয়েকটা মিডিয়াকে দেখছি খুবই দায়িত্বহীন ভাবে একটা কাজ করছে, যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় আপনি কোন পক্ষে থাকবেন। একটা দেশের মেইন স্ট্রিমের মিডিয়া এই ধরনের ইরেসপন্সিবল হতে পারে, আমার কাছে কল্পনার মধ্যেও আসে না। যদিও সেখানে পাঠকদের কেউ কেউ বলেছেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমাদের এই সোসাইটি থেকে উস্কানি দেওয়ার জন্য অনেক শক্তি আছে,
আমরা সেই শক্তিগুলোর দিকেও নজর রাখবো। কারণ আমরা যাই বলি না কেন, অর্থনীতি আমাদের এখানে বিভিন্ন দিক থেকে সূচকগুলো নিম্নমুখী। আমাদের গত কয়েকদিন আগে আমাদের এখানে দারিদ্রতার সীমা বিস্তৃত হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রেখে, বাস্তবতা অনুধাবন করে, এবং বাংলাদেশ যুদ্ধের বিপক্ষে বাংলাদেশের মানুষ, সেটিকে বিবেচনায় রেখে সরকার তার দায়িত্ব ঠিক করবে, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিভিন্ন প্রসঙ্গে আমাদের দেশের চলমান রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে জনাব শরীফুজ্জামান শরীফের বক্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।